আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা প্রস্রবণ বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই জেনে নেব প্রস্রবণ কি। তো বলছে যে ভৌম জল যখন ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে তখন তাকে প্রস্রবণ বলা হয়। অর্থাৎ আমরা জানি যে ভূ অভ্যন্তরে যদি কোনো অপ্রবেশ্য শিলাস্তর থাকে এবং তার ওপরেতে যদি কোনো প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে, তাহলে ভূপৃষ্ঠতে যখন বৃষ্টিপাত হয় তখন বৃষ্টির জল ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে আস্তে আস্তে নিম্নগামী হতে থাকে এবং অপ্রবেশ্য শিলাস্তরের সংস্পর্শে এসে সেই জলের নিম্নগতিটা বাধাপ্রাপ্ত হয় এবং ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে ভৌম জল হিসেবেতে সঞ্চিত হয়। আর এই যে ভৌম জল যেটা ভূ অভ্যন্তরেতে সঞ্চিত হয়ে থাকে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে, এই ভৌম জল ভূপৃষ্ঠেতে যখন স্বাভাবিকভাবে নির্গত হয় তখন তাকে প্রস্রবণ বলা হয়। অর্থাৎ ভূপৃষ্ঠেতে ভৌম জলের যে স্বাভাবিকভাবে যে নির্গমনটা সেটা প্রস্রবণের মাধ্যমেতে হয়ে থাকে। আর এই প্রস্রবণ কোথায় উৎপত্তি লাভ করে থাকে না, বলছে দেখো যে ভৌম জলপীঠ বা গ্রাউন্ড ওয়াটার টেবিল যেখানে ভূপৃষ্ঠকে ছেদ করে ঠিক সেখানে বা তার কিছুটা নিচে প্রস্রবণের উৎপত্তি হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি কি যে যে প্রবেশ্য শিলাস্তরটার মধ্যে ভৌম জলটা সঞ্চিত হয় সেই শিলাস্তরটার মধ্যে যে ভৌম জল, সেই ভৌম জলের যে উপরিপৃষ্ঠটা সেই উপরিপৃষ্ঠটাকে বলা হয় ভৌম জলপীঠ বা গ্রাউন্ড ওয়াটার টেবিল। তো এই ভৌম জলপীঠ যখন ভূপৃষ্ঠেতে উন্মুক্ত হয়, ভূপৃষ্ঠেতে কোনোভাবে কোনো ভূগাঠনিকভাবে হোক বা প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির প্রভাবে হোক, যদি সেই ভৌম জলপীঠ ভূপৃষ্ঠতে যদি উন্মুক্ত হয়ে পড়ে, অর্থাৎ সেই যে স্থায়ী যে সম্পৃক্ত স্তরটা যেটা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে স্থায়ী সম্পৃক্ত স্তরটা যেটা রয়েছে, যেটার মধ্যে ভৌম জলটা আবদ্ধ হয়ে আছে, সেই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে স্থায়ী সম্পৃক্ত স্তরটা সেইটা বা কোনোভাবে যদি ভৌম জলপীঠ যদি কোনোভাবে ভূপৃষ্ঠতে উন্মুক্ত হয়ে পড়ে, কোনো ভূগাঠনিক কারণে হোক কিংবা ক্ষয়ের মাধ্যমে হোক, যদি উন্মুক্ত হয়ে পড়ে, তখন কিন্তু প্রস্রবণ আকারেতে ভৌম জলটা কিন্তু স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠতে বেরিয়ে আসে। আর এই যে প্রস্রবণ, এই প্রস্রবণ তৈরি হতে গেলে কতগুলো নিয়ন্ত্রক আছে, যে নিয়ন্ত্রকগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তো কিভাবে প্রস্রবণের উৎপত্তি লাভ করে সেইটা জানার আগে আমরা একটু নিয়ন্ত্রকগুলো বা কী কী মানে অনুকূল পরিবেশেতে এই প্রস্রবণ তৈরি হয়ে থাকে সেইগুলোকে একটু আমরা দেখে নেব। তো দেখো, মোটামুটিভাবে 5টা খুব ইম্পর্টেন্ট নিয়ন্ত্রক আছে বা অনুকূল পরিবেশ আছে, যে পরিবেশগুলো ফেভারেবল হলে বা ভৌম যদি থাকে ফেভারেবল, তাহলে কী হয় না, প্রস্রবণ সৃষ্টি হয়ে থাকে বা প্রস্রবণ সৃষ্টিতে এই 5টা নিয়ন্ত্রক মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করে থাকে। তো প্রথমেই বলছে শিলাস্তরের প্রকৃতি এবং তার মধ্যে প্রবেশ্যতা এবং সছিদ্রতা। অর্থাৎ শিলাস্তরের যে প্রবেশ্যতা বা সছিদ্রতা, সেই প্রবেশ্যতা এবং সছিদ্রতা কিন্তু প্রস্রবণ তৈরিতে বা প্রস্রবণের সৃষ্টিতে কিন্তু একটা বড় নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে থাকে। তারপরে বলছে প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের পারস্পরিক অবস্থান। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি প্রবেশ্য শিলাস্তর না থাকে তাহলে জল প্রবেশ করবে না, আর যদি অপ্রবেশ্য শিলাস্তর যদি না থাকে, অর্থাৎ ওই প্রবেশ্য শিলাস্তরটা নিচে যদি কোনো অপ্রবেশ্য শিলাস্তর না থাকে, তাহলে ভৌম জলের সঞ্চয় হবে না, এবং ভৌম জলে যদি সঞ্চয়ই না হয় তাহলে প্রস্রবণ সৃষ্টি হওয়ার কোনো মানেই নেই। সেই কারণেতে কিন্তু প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান কিন্তু থাকতে হবে, এবং সেটা পারস্পরিকভাবে। অর্থাৎ আমরা দেখেছি যেটা যে ভৌম জল সঞ্চিত হওয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি না, যে প্রবেশ্য শিলাস্তরের নিচে একটা অপ্রবেশ্য শিলাস্তর অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে যে জলটা নিচের দিকে যাচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির টানে, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে না, সেটা নিচে চলে যেতেই থাকবে। তো সেই যে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে যাওয়া জলের যে নিম্নগতি, তাকে বাধাদান করার জন্য অবশ্যই প্রবেশ্য শিলাস্তরের নিচে কিন্তু একটা অপ্রবেশ্য শিলাস্তর কিন্তু অবশ্যই থাকতে হবে। আর কি আছে, শিলাস্তরের চ্যুতি, দারণ ইত্যাদির অবস্থান থাকতে হবে। অর্থাৎ শিলাস্তরেতে যদি কোনো চ্যুতি বা দারণ যদি থাকে, তাহলে কিন্তু সেটা প্রস্রবণ সৃষ্টিতে কিন্তু সাহায্য করে থাকে। আর কি আছে, ভূমির ঢাল। ভূমির ঢালের ওপরেতেও কিন্তু প্রস্রবণ তৈরি কিন্তু বা প্রস্রবণের উৎপত্তি কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপরে রয়েছে ভৌম জলের পরিমাণ, চাপ ও অবস্থিতি। অর্থাৎ প্রস্রবণের মাধ্যমেতে ভূ অভ্যন্তরে যে ভৌম জল সেটাই নির্গত হয়ে থাকে। তো সেই কারণেতে ভৌম জলের যে কতগুলো বৈশিষ্ট্য আছে বা কী পরিমাণ ভৌম জল সেই প্রবেশ্য শিলাস্তরটার মধ্যে সঞ্চিত হয়েছে, তার যে চাপ, তার যে অবস্থান, সেটাও কিন্তু প্রস্রবণ তৈরিতে কিন্তু একটা নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে থাকে। তো এই 5টা নিয়ন্ত্রক মোটামুটিভাবে কোনো অঞ্চলেতে প্রস্রবণ সৃষ্টিতে কিন্তু সাহায্য করে থাকে। এবার আমরা দেখে নেব যে কিভাবে এই প্রস্রবণ তৈরি হয়ে থাকে। তো দেখো, প্রস্রবণের যে উৎপত্তি সেটা বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। কি অঞ্চলেতে সেই প্রস্রবণটা তৈরি হচ্ছে
সেই অঞ্চলের উপরেতে নির্ভর করে বা আরও কতগুলো নিয়ন্ত্রকের যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম তার উপরেতে নির্ভর করে কিন্তু প্রস্রবণ বিভিন্ন রকমভাবে কিন্তু উৎপত্তি লাভ করে থাকে। তো আমি এখানে মোটামুটিভাবে খুব কমনলি তিনটে উৎপত্তি মানে তিন রকমভাবে যে প্রস্রবণের উৎপত্তি হয়ে থাকে সেই তিনটেকে আমি বেছে নিয়েছি এখানেতে, এবং সেইটার মাধ্যমেতেই আমরা দেখে নেব যে কীভাবে মোটামুটিভাবে প্রস্রবণের সৃষ্টি হয়ে থাকে। তো প্রথমটাতে বলছে দেখো যে যখন একটি অপ্রবেশ্য শিলাস্তরের উপর একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে এবং এই দুটি শিলাস্তরের সংযোগস্থল ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যায় তাহলে সেই সংযোগস্থলে প্রস্রবণের সৃষ্টি হয়। অর্থাৎ যে ভূ অভ্যন্তরেতে যে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে ভৌমজলটা আবদ্ধ হয়েছে এবং তার নিচে যে অপ্রবেশ্য শিলাস্তরটা থাকে, অর্থাৎ সেই অপ্রবেশ্য শিলাস্তর এবং প্রবেশ্য শিলাস্তরের যে সংযোগস্থলটা সেই সংযোগস্থলটা যদি কোনোভাবে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে কোনো ভূগাঠনিক কারণেতে, কোনো চ্যুতির ফলে বা প্রাকৃতিক যে সমস্ত ক্ষয়কারী শক্তিগুলো আছে সেই সমস্ত ক্ষয়কারী শক্তির প্রভাবে যদি সেই সংযোগস্থলটা অর্থাৎ প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তরের যে সংযোগস্থলটা সেটা যদি কোনোভাবে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে বা ভৌম জলপীঠ অর্থাৎ যে সম্পৃক্ত শিলাস্তরের মধ্যে বা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যেখানেতে ভৌমজলটা আবদ্ধ হয়ে রয়েছে যে সম্পৃক্ত স্তরেতে, সেই ভৌমজলের যে জলপীঠ বা গ্রাউন্ড ওয়াটার টেবিলটা সেটা যদি কোনোভাবে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে তাহলেও কিন্তু প্রস্রবণ সৃষ্টি হয়ে থাকে। তো নিচের এই যে ছবিটা আছে সেই ছবিটার মাধ্যমে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো যে দেখো এই যে অপ্রবেশ্য শিলাস্তর, এবং আমরা প্রত্যেকেই জানি যে এই যে অপ্রবেশ্য শিলাস্তরের ওপরেতে যে প্রবেশ্য শিলাস্তরটা থাকে বিশেষত সেই প্রবেশ্য শিলাস্তরের মধ্যেই ভৌমজলটা আবদ্ধ হয়, এবং যে খানটাতে আবদ্ধ হয় সেটা যদি সারা বছর আবদ্ধ থাকে বা সারা বছর যদি সেখানেতে জলের অস্তিত্বটা থাকে, ভৌমজলের সঞ্চয়টা যদি সারা বছর সেখানে থাকে তাহলে সেই স্তরটাকেই কিন্তু বলা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। তো এই যে স্থায়ী সম্পৃক্ত স্তর যেখানেতে ভৌমজলটাই আবদ্ধ হয়ে আছে এটা যদি কোনোভাবে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে, যেরকম এখানেতে চ্যুতির ফলেতে দেখো এই চ্যুতির ফলেতে এই স্থায়ী সম্পৃক্ত স্তরটা অর্থাৎ যেখানে ভৌমজলটা আবদ্ধ হয়ে আছে এইটা ভূপৃষ্ঠতে এই জায়গাটাতে উন্মুক্ত হয়ে পড়েছে, এবং যদি এইরকমভাবে কোনো চ্যুতির ফলেতে যদি এই জায়গাটাতে উন্মুক্ত হয়ে পড়ে স্থায়ী সম্পৃক্ত স্তরটা তাহলে এর মধ্যে থাকা যে ভৌমজলটা সেটা এখান থেকে কিন্তু নির্গত হতে থাকবে এবং জন্ম দেবে কিন্তু প্রস্রবণে। তারপরে তো দেখো রয়েছে যে সম্পৃক্ত গ্রানাইট বা চুনাপাথর গঠিত অঞ্চলেতে সৃষ্ট ফাটল বা দারণ যদি ভূপৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছায় তাহলে প্রস্রবণ সৃষ্টি হয়। অর্থাৎ কিনা যে চুনাপাথর গঠিত অঞ্চল বা গ্রানাইট গঠিত অঞ্চলেতে যে শিলাস্তরের যে ফাটলগুলো আছে সেই ফাটলের মধ্যে দিয়ে কিন্তু ভূ অভ্যন্তরেতে জল প্রবেশ করে এবং ভৌমজলের সঞ্চয় ঘটায়। তো সেই যে স্তরটাতে ভৌমজল সঞ্চিত হয়ে আছে সেই স্তরেতে অর্থাৎ এই গ্রানাইট চুনাপাথর গঠিত অঞ্চলের ওই যে ফাটলগুলো যেগুলো সৃষ্টি হয় যার সেই ফাটলের মাধ্যমেতে যদি সেই ভৌম জলস্তরটা যদি কোনোভাবে ভূপৃষ্ঠতে উন্মুক্ত হয়ে পড়ে বা ভূপৃষ্ঠ পর্যন্ত যদি এসে পৌঁছায় তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু ভৌম জল কিন্তু প্রস্রবণ আকারেতে কিন্তু নির্গত হয়ে থাকে। আর কি আছে দেখো, কোনো ডাইক বা শিল প্রবেশ্য শিলাস্তরকে ছেদ করলে প্রস্রবণের উৎপত্তি হয়। দেখো কোনো যে আগ্নেয় উদ্ভিদগুলো হয় সেই আগ্নেয় উদ্ভিদের মাধ্যমে যখন ডাইক বা শিল যে সৃষ্টি হয়ে থাকে, যে ভূমিরূপটা সৃষ্টি হয়ে থাকে, তো সেইটা যদি কোনো স্থায়ী সম্পৃক্ত স্তরকে অর্থাৎ সেই প্রবেশ্য শিলাস্তর যার মধ্যে ভৌমজলটা স্থায়ীভাবে আবদ্ধ হয়ে রয়েছে সেই স্তরটাকে যদি কোনোভাবে ভূপৃষ্ঠে উন্মুক্ত করতে সাহায্য করে তাহলে কিন্তু সেখানে তো প্রস্রবণ সৃষ্টি হয়। দেখো এই নিচের যে ছবিটা আছে সেখানে একটা ছবি রয়েছে, এই ছবিটার মাধ্যমে আমরা একটু বুঝে নিই। দেখো যে এখানেতেই অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, এর ওপরেতে স্থায়ী সম্পৃক্ত স্তরটা রয়েছে অর্থাৎ এই জায়গাটাতে ভৌমজলটা আবদ্ধ হয়ে রয়েছে এবং এইখানটাতে একটা ডাইকের উদ্ভেদ হয়েছে, একটা আগ্নেয় উদ্ভেদ হয়েছে যেটা ডাইকের সৃষ্টি করেছে, এবং এই ডাইকটা যখন এইখান থেকে সৃষ্টিটা হয়েছে এই ডাইকটা কী করেছে, এই যে স্থায়ী সম্পৃক্ত স্তরটা রয়েছে যার মধ্যে ভৌমজলটা আবদ্ধ হয়ে রয়েছে এর এই জায়গাটা ভূপৃষ্ঠে উন্মুক্ত করে দিয়েছে, এবং এই উন্মুক্ত করে দেওয়ার ফলে কী হয়েছে এই জায়গাটা থেকে কিন্তু প্রস্রবণ আকারেতে কিন্তু জলটা বেরোতে থাকে। এইভাবে কিন্তু প্রস্রবণ সৃষ্টি হয়ে থাকে। তো এবারেতে আমরা দেখব যে প্রস্রবণের প্রকারভেদ অর্থাৎ প্রস্রবণ কত রকমের হয়ে থাকে। তো বিভিন্ন রকমের প্রস্রবণ হয়ে থাকে। তো প্রকৃতি অনুযায়ী প্রস্রবণ মোটামুটি 4 রকমের হয়ে থাকে, অর্থাৎ অবিরাম প্রস্রবণ অর্থাৎ যে সমস্ত প্রস্রবণগুলো থেকে সারা বছর জল নির্গত হতে থাকে সেই সমস্ত প্রস্রবণকে অবিরাম প্রস্রবণ বলে, অর্থাৎ গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই কিন্তু সেই প্রস্রবণ থেকে জল নির্গত হতে থাকে, কোনোভাবেই সেই জল শুকিয়ে যায় না। তো সেই সমস্ত প্রস্রবণকে অবিরাম প্রস্রবণ বলে, যেমন ছত্তিশগড়ের অমরকণ্টকের সোর নদীর উৎপত্তিস্থলে সোনামুড়া প্রস্রবণ হচ্ছে এরকম একটি অবিরাম প্রস্রবণের মানে উদাহরণ। তারপরে কি আছে সবিরাম প্রস্রবণ, অর্থাৎ সারা বছর যে সমস্ত প্রস্রবণগুলোতে জল পাওয়া যায় না, অর্থাৎ বিশেষত শুষ্ক সময়তে বা গ্রীষ্মকালেতে জলটা শুকিয়ে যায় এবং বর্ষাকালেতে হচ্ছে সাধারণত জলগুলো নির্গত হয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত প্রস্রবণগুলোতে কিন্তু সারা বছর জল পাওয়া যায় না। এটা মনে রাখতে হবে যে যে সমস্ত প্রস্রবণগুলোতে সারা বছর জল পাওয়া যায় সেটা হচ্ছে অবিরাম প্রস্রবণ,
আর যে সমস্ত প্রস্রবণগুলো থেকে সারা বছর জল পাওয়া যায় না, শুকনো সময়তে জল পাওয়া যায় না, বর্ষা ঋতু আসলে যে সমস্ত প্রস্রবণগুলো থেকে জল পাওয়া যায়, তো সেই সমস্ত প্রস্রবণকে বলা হয় হচ্ছে সবিরাম প্রস্রবণ। যেমন হচ্ছে ঝাড়খণ্ডের চাইবাসা জেলার লুপুং গুট্টুর প্রস্রবণ। তারপরে আছে দেখো উষ্ণ প্রস্রবণ। অনেক প্রস্রবণ আছে যে সমস্ত প্রস্রবণের জল খুব উষ্ণ হয়ে থাকে, তো সেই সমস্ত প্রস্রবণগুলোকে উষ্ণ প্রস্রবণ বলে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে বক্রেশ্বরেতে এরকম একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে। আর আছে কি শীতল প্রস্রবণ, যে সমস্ত প্রস্রবণের জল ঠান্ডা, সেই সমস্ত প্রস্রবণকে বলা হয় হচ্ছে শীতল প্রস্রবণ। যেমন উত্তরাখণ্ডের বা উত্তরাঞ্চলে যে দেরাদুনের সহস্রধারা যে প্রস্রবণটি, এই প্রস্রবণটা হচ্ছে এরকম একটি শীতল প্রস্রবণের উদাহরণ। তো এই হলো আজকের ক্লাস। তো আজকের ক্লাসটিকে আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।